পূর্বে যে 166টি যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল এবং তার বাইরেও যে আরও বিভিন্ন বিষয়ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনাগুলো আমরা এখানে করেছি। কিছু কিছু বিষয় আমরা আজকে আলোচনা নিয়ে এসেছি। আর ওই 166টির মধ্যে যেখানে আমরা 127টিতে একমত ছিলাম, 15টিতে আমরা একমত ছিলাম না, 23টিতে আমরা আংশিক একমত ছিলাম, সেগুলোর জায়গা থেকে আমরা 8টিতে মোটামুটি একমত হয়েছি। তাহলে সেই দিক থেকে বলা যায় যে 135টাতে আমরা মোটামুটি একমত। আমাদের বিষয়গুলোতে আমাদের আংশিক দ্বিমত রয়েছে। সেগুলো আমরা একটা বিষয় বলেছি যে আলাপ আলোচনার ভিত্তিতে অন্যান্য দলেরও মতামত নিয়ে যদি সেগুলোতে একটা ঐক্যমতের জায়গা আসা যায়, সেখানে আমরাও আমাদের মতামত থাকবে। একই সাথে আমরা বিশেষ করে ওই 166টির বাইরে যেমন আজকে একটা নতুন বিষয়কে আমরা তাদের দৃষ্টিতে এনেছি যে আপনারা জানেন যে আমাদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস থাকে, যদি এটা জনপ্রশাসন কমিশনের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা বলেছি যে যেহেতু স্বাভাবিকভাবে একটা বাচ্চার গ্রোথ এবং তার ব্রেনের বৃদ্ধি থেকে শুরু করে 2 বছর সময়টা গুরুত্বপূর্ণ। সেই জন্য অন্তত একটা বাচ্চা জন্মগ্রহণ করা থেকে 2 বছর পর্যন্ত আসার জন্য অন্তত মায়েদের ক্ষেত্রে যে আপনার অফিস সময়টা যেন অর্ধেক করা হয়, এটা আমরা তাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জানিয়েছি। কারণ একটা ভবিষ্যৎ মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য অবশ্যই এই ক্ষেত্রে আমাদের তো একটু গুরুত্ব দেওয়া উচিত। এবং আজকের বিশেষ করে আপনার আলোচনার মধ্যে যেমন যার মধ্যে ছিল যে সংবিধানের মূল নীতির প্রশ্নে বহুত্ববাদের বিষয় নিয়ে যেহেতু অনেক ধরনের মতভেদ তৈরি হয়েছে, সেখানে আমরা বলেছি যে এখানে ধর্মীয় সম্প্রীতি রিপ্লেস করা যায় বহুত্ববাদের পরিবর্তে। সেখানে সংস্কার কমিশনের কাছ থেকেও আরেকটু বিষয় এসেছে যে তাহলে বহুত্ববাদ কিংবা ধর্মীয় সম্প্রীতি এটার পরিবর্তে অনেকের আলোচনা এই বিষয়গুলো উঠে এসেছে যে যেমন গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এইটুকুর বিষয়ে আমাদের ঐক্যমত আছে কিনা, এটাতে আমরা ঐক্যমত পোষণ করেছি। এবং সংসদের মেয়াদের ক্ষেত্রে আমরা 4 বছর করার দাবি জানিয়েছি, বা আগে থেকেও যেটা আমাদের প্রস্তাবে ছিল। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার 25 বছর বয়সের পরিবর্তে আমরা 23 বছর বয়স করার দাবি জানিয়েছি। কমিশনের পক্ষ থেকে 21 তারা প্রস্তাব করেছিল। সেখানে আমরা বলেছি যে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় গ্রাজুয়েশন শেষ করতেই 22-23 বছর লেগে যায়। সো ন্যূনতম গ্রাজুয়েট শেষ করার আগে সংসদ সদস্য বা আইন প্রণেতা হওয়াটা বোধহয় সঠিক হবে না, সেই জায়গা থেকেও একটু অন্তত 23 রাখা যেতে পারে। পাশাপাশি আপনার যেটা বহুল আলোচিত বিষয় যে আপনারা জানেন যে সংসদের যে 70 নম্বর অনুচ্ছেদের একটি বিষয়, সেই জায়গা থেকে আমরা বলেছি যে অর্থ বিলের পাশাপাশি যেন আস্থা বিলের ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে না পারে, এরও একটা বিধান থাকা দরকার। কারণ না হলে আপনার যে কোনো সময় সরকার আপনার পতনের ক্ষেত্রে কিংবা যেটা বলে হর্স ট্রেডিংয়ের মতো সংসদ সদস্যদের বেচা কেনার একটা প্রবণতা আমরা অনেক আগে থেকে এই উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখেছি। এইটার পাশাপাশি আপনার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এখানে সংবিধান সংশোধনীর বিষয়টাও যদি যুক্ত করা হয়, আমরা বলছি সেটাতেও আমরা একমত। এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে একটা বিষয় আলোচনা উঠে এসেছে যে আমরা বলেছিলাম যে সংবিধান তো কোনো রাজনৈতিক দলের বিষয় না, এটা গোটা জাতির বিষয়, এর জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন। এবং সংবিধান যেহেতু পিপলস উইল, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি এই পিপল বা জনগণের একটা সমর্থন থাকা দরকার। এখানে আমরা বলেছি যে এই পার্লামেন্টের 2/3 পাশাপাশি সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়, সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে, আমরা এই প্রস্তাবনাও দিয়েছি। এবং সবচেয়ে এই বিশেষ করে সংবিধান এবং নির্বাচন কমিশনের জায়গা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেটা আমরা বলেছি যে বাংলা এবং ইংরেজি মিলিয়ে নামটা ওয়ার্ড দেখায়, যেহেতু জাতীয় সাংবিধানিক পরিষদ হতে পারে, আর ইংরেজিতে এসেছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যে নামটার সংশোধন যে জাতীয় সাংবিধানিক পরিষদ করা। এবং এই পরিষদকে আপনার কার্যকর করার জন্য এখানে যেটা বর্তমানে বলা আছে যে সাংবিধানিক কমিশন, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, 3 বাহিনী প্রধান,
তাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টার নিয়োগ। এখানে আমরা দুটো বিষয় অন্তর্ভুক্ত করেছি, যে প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে 15 কিংবা 20 সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে, সেইটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে। শুধুমাত্র প্রধান উপদেষ্টা যে তার চয়েস মতো বাকিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না। একই সাথে যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 3 বাহিনীর পাশাপাশি পুলিশ প্রধানের নিয়োগটা আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি। এখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার কিংবা আপনার এই নির্বাচনকালীন সরকারের মেয়াদ সংবিধান সংশোধন কমিটি এবং নির্বাচন সংস্কার কমিটি দুইটাতে দুই ধরনের মত এসেছে। আপনারা জানেন, এক জায়গায় 3 মাস এক কমিশন বলেছে, আর এক কমিশন 4 মাস। আমরা বলেছি এটা 4 মাস করা যায়। এবং এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকারটা বা কেয়ারটেকারের সময় স্থানীয় সরকার নির্বাচন করাটা এই 4 মাসের মধ্যে অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। তবে এইবারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হলে স্থানীয় নির্বাচনটা এইবার করা যেতে পারে, কিন্তু এটা ওই যে 4 মাসের কিংবা 3 মাসের অন্তর্বর্তীকালীন সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের অধীনে এটা সম্ভব না। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে স্থানীয় সরকার বিশেষ করে বিভাগটা কার্যত যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এইখানে আসলে কার্যত স্থানীয় সরকারের উপরে খবরদারি কিংবা তাদের নিয়ন্ত্রণ ছাড়া ওইভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় খুব বেশি সহায়তা স্থানীয় সরকারকে করছে না। সেক্ষেত্রে স্থানীয় সরকার একটা স্বতন্ত্র কমিশন গঠনের কথা বলা হয়েছে, আমরা এটার সাথে একমত পোষণ করেছি। এবং আমরা যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, সেখানে নিম্নকক্ষে 100 নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়ে আমরা একমত হয়েছি। তবে প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ঘূর্ণায়মান পদ্ধতিটাকে আমরা সঠিক মনে করছি না। আমরা বলছি যে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ফিক্স করে দেওয়া যায়, বা প্রত্যেক রাজনৈতিক দলকে আপনার বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা যে তারা ন্যূনতম 1/3 কিংবা 30% নারী তারা মনোনয়ন দেবে, এইটা আমরা বলেছি। একই সাথে আপনার আমাদের যে উচ্চ কক্ষে আপনার 100 জন সদস্যের সংসদ সদস্যের মধ্যে বলা ছিল যে 50% বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ক্যাটাগরির লোকেরা নিয়োগ পাবে। সেখানে আমরা বলেছি যে এইটা বিজয়ী পার্টির উপরে অনেক ক্ষেত্রে বা রাজনৈতিক দলগুলোর উপরে সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া উচিত। সেক্ষেত্রে ন্যূনতম 20% আমরা নারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী এইটা রাখার ক্ষেত্রে আমরা এখানে একমত হয়েছি। এবং বর্তমান নির্বাচন কমিশনের আপনার যদিও আরপিওতে আছে যে ছাত্র এবং শ্রমিকরা কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন হবে না, কিন্তু কোনো রাজনৈতিক দলই এটা কিন্তু করছে না। বরঞ্চ ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠনের কমিটি দিচ্ছে, দেখবেন যে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এই ছাত্র শ্রমিকদের পাশাপাশি পেশাজীবীদেরকে আমরা দলীয় লেজুরভিত্তিক রাজনীতি থেকে বাইরে রাখার জন্য রাজনৈতিক দলগুলো থেকে আলাদা করার বা তারা যেন রাজনৈতিক দলের পার্ট না হতে পারে সেই বিষয়ে কিছু কার্যকর পরামর্শ, পাশাপাশি যদি প্রমাণিত হয় যে পেশাজীবী ছাত্র শ্রমিকরা রাজনৈতিক দলের লেজুরভিত্তিক করছে বা রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করছে, তার জন্য একটা ন্যূনতম শাস্তিমূলক ব্যবস্থার কথাও আমরা এখানে বলেছি। এবং বিশেষ করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে ইতিমধ্যেই যেটা হচ্ছে যে বর্তমানে প্রত্যেক মাসে 8টি করে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে এবং নিবন্ধিত রয়েছে আপনার প্রায় 55টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশন 2008 সালে আপনার এই নিবন্ধনের আইন করার পরে সর্বশেষ যে বিধানটি ফলো করা হচ্ছে যে 1/3 জেলা কমিটি, 100 উপজেলা বা থানা কমিটি, সক্রিয় কার্যক্রম সহ এবং অফিস। আমরা মনে করি এটি একটি স্ট্যান্ডার্ড আইন, এটি একটি সুন্দর ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে দিয়েই রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া উচিত। এই ব্যবস্থার পাশাপাশি আমরা বলেছি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে ওই যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দল তৈরি করে সুবিধার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য, সেই ক্ষেত্রে আমরা বলেছি ন্যূনতম 3 থেকে 4 বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে, এটি যেন যাচাই বাছাই করা হয়। তো এটি ছিল আমাদের মূলত আজকের এই সামগ্রিক সংস্কার প্রস্তাবনা নিয়ে আমাদের বক্তব্য এবং বাস্তবায়ন। আমরা এটা আমাদের মতামত দিয়েছি যে এই যে আমরা প্রস্তাবগুলো দিলাম, আলোচনা হলো, এর বাস্তবায়নটা কী প্রক্রিয়া হবে। আমরা সেক্ষেত্রে বলেছি যে এটা যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাব নিয়ে একটা জাতীয় সনদ আপনার গৃহীত হবে, যেখানে সকল রাজনৈতিক দল
বিশেষ করে যারা এর সাথে জড়িত স্টেক হোল্ডার তারা স্বাক্ষর করবে। একই সাথে ভবিষ্যতে যেন কেউ এই সংস্কার কিংবা জাতীয় সনদকে আইনি কিংবা কোনোভাবে যেন চ্যালেঞ্জ করতে না পারে, বাতিল করতে না পারে, সেজন্য আমরা বলেছি যে এটা একটা এর পক্ষে একটা গণভোট নিয়ে এটাকে চূড়ান্ত করুন। আমাদের এই প্রস্তাবগুলো আমরা সংস্কার কমিশনের কাছে দিয়েছি। আর কিছু বিষয়ে আলাপ আলোচনার জন্য তারা আমাদেরকে পুনঃবিবেচনার আমন্ত্রণ বা আহ্বান জানিয়েছে, সেটা আমরা ফর্মালি ইনফর্মালি তাদের কাছে পৌঁছে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং নির্বাচন কমিশনের যে মতামত তারা দিয়েছে যে আপনার একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না, এই বিষয়ে আমরা একমত। এবং এটা আমাদের একটা দলীয় পজিশন 2021 সাল থেকে, ওই জায়গায় আমরা একমত দিয়েছি, যেই কারণে আর কি ওইটা আনি নাই। আর যেহেতু আপনার সংসদেরই আমরা মেয়াদের কথা বলছি 4 বছর, তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও 4 বছর, রাষ্ট্রপতির মেয়াদও 4 বছর হচ্ছে 2 বছর, 2বার বেশি। ও রাইট, এটা নিয়ে আমরা অনেকবার বলেছি, তো যেই কারণে হয়তো আর এখানে একমত আমরা, যেগুলো মূলত দ্বিমত ছিল ওই কেন্দ্রিক আলোচনাগুলো হয়েছে। প্রধানমন্ত্রী, কোনো ব্যক্তি পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা 2021 সাল থেকে আমাদের একটা দলীয় পজিশন। তো সেই দলীয় পজিশন এখন সংস্কার কমিশনে গৃহীত হবে, শুধু এখানে তো আমাদের দ্বিমত করার কোনো প্রশ্ন নেই। না, আমরা একেবারে পরপর বলেন কিংবা সব মিলিয়ে আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার জীবদশায় 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং 2বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না, রাষ্ট্রপতি অযোগ্য হবেন, এটা আমরা বলেছি। ধরেন আমরা একমত এরকম জায়গায় হয়েছি যে লাগবে না, আমাদের একমত থাকলে আমরা, তারা বলেছে যে অন্যান্য রাজনৈতিক দল এখানে কিছু ফ্লেক্সিবল হয়েছে এবং এটা হলে বেটার, সেই ক্রাইটেরিয়া আমরা পুরোপুরি একমত হয়েছি। যেমন দুর্নীতি দমন কমিশনের আছে 2টো, তারপরে আপনার এই যে স্থানীয় সরকারের জন্য একটা যে কমিশন করা হবে, এইটাতে আগে আমরা একমত ছিলাম না, এখন এটাতে একমত হয়েছি। তারপরে আপনার এই জাতীয় সাংবিধানিক পরিষদের কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে আমাদের আংশিক মত ছিল, এটাতে আমরা পুরোপুরি একমত হয়েছি। তারপরে স্থানীয় সরকার শাস্তির বিধান, এটা এনসিসিতে আমরা আনার জন্য স্থানীয় সরকার কমিশন, রাজনৈতিক প্রভাব মুক্তকরণ, আইনজীবী। তারপরে আপনার এই যে বিশেষ করে এই পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে আপনার যে আপনার তাদেরকে রাজনৈতিক লেজুর ভিত্তি থেকে নিবৃত্ত করার জন্য ওই জায়গায় আমরা যেটাতে আপনার একমত ছিলাম না, সেখানে আমরা আলোচনার ভিত্তিতে কিছু বিষয়ের আলোকে আমরা একমত হয়েছি। আমরা যখন এই আমাদের সংস্কার প্রস্তাবগুলো জমা দেই, সেখানে লেখাই ছিল যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এবং সংস্কারগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন হবে। সেখানে আমরা বলেছি এবং আজকে সেটাই বলছি, বাস্তবায়নের জন্য গণভোট, যেহেতু এই নতুন গৃহীত সংবিধানের অধীনেই আমরা নির্বাচন করতে চাই, আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট কিংবা 100 নারী সদস্যের এই বিষয়গুলোতে সব দল একমত হচ্ছে, তাহলে তো এটা এখন থেকেই শুরু করতে হবে। শুরু করতে হলে এখন তো এটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা প্রক্রিয়া বা আইনি বৈধতা দেওয়ার জন্য গণভোট করলে তো এখনই করতে হবে, নির্বাচনের একই সাথে করার তো সুযোগ নেই। কারণ আমরা এই নতুন সিস্টেমে এবং এই সরকার অধীনেই নির্বাচনটা চাচ্ছি, সংস্কারগুলোর বাস্তবায়ন চাচ্ছি। আমরা এখানে একমত হয়েছি, যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা কালচার ছিল অলিখিত, এখন সেটা লিখিত হইলে ধরেন প্রধান বিচারপতি জ্যেষ্ঠতম ব্যক্তি হবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু প্রধান বিচারপতির ক্রোনোলজিতে কে কখন সিনিয়রিটিতে আসে কোনো চাইলেই রাজনৈতিক দল নির্ধারণ করতে পারবে না। সেই জায়গাতে আমরা মনে করি সেটা সঠিক এবং বিচার বিভাগের ক্ষেত্রে এটা হওয়া উচিত। আমাদের একটা সম্ভাব্য তারিখ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, আশা করা যাচ্ছে যে আপনার মে মাসের মধ্যে একটা এই কমিশন একটা ঐক্যমতে পৌঁছাতে পারবে এবং ঐক্যমতে সবার সাথে, যেখানে দ্বিমত শেষেও যতটুকু ঐক্যমতে পৌঁছানো যায়, সেটা যদি মে মাসের মধ্যে শেষ করা যায়, তাহলে তো পরবর্তী একটা দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা বাস্তবায়নের একটা সিদ্ধান্ত নিতে পারবে। আমাদের কিছু সংবিধানের আপনার বলা চলে অনুচ্ছেদ আপনার সংশোধন করা হচ্ছে, যেমন 70 আগে যেটা ছিল ওইটার কিছু সংশোধনী হচ্ছে, আর ধরেন 2-1টা হয়তো কিছু নতুন সংযোজন হচ্ছে। সেক্ষেত্রে একেবারে তো নতুন লেখা হচ্ছে না, আর একেবারে আবার হুবহু পূর্ণ লিখনও হচ্ছে না, কিছু সংশোধনই বলা যায়। সো সেই জায়গা থেকে আমরা এটা গণভোটের মাধ্যমেই করার আমরা, এবং শুধু আমরা সংবিধান না, যেহেতু বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে এইটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রাষ্ট্র সংস্কারের একটা বড় ধরনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং দলমত নির্বিশেষে সব মানুষ এটার সাথে একমত।
হয়তো প্রক্রিয়া এবং বিষয়বস্তু নিয়ে ভিন্ন মত আছে। সেই কারণে আমরা এটাকে টেকসই করার জন্য বা এটাকে যেন ভবিষ্যতে কোনো আইনি কিংবা বিভিন্ন ধরনের সংকটে না পড়ে, এই জন্য আমরা পুরো সংস্কার প্রক্রিয়াকেই একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছি। আর আরেকজন ভাই যেটা বলছিলেন যে সংবিধানের আপনার সংশোধনীটা পরবর্তীতে সংশোধনীটা কি প্রক্রিয়া হবে, বর্তমান প্রক্রিয়া না সংবিধান কমিশন গঠন করে, এখানে আমরা বলেছি যে সংবিধান যেহেতু পিপলস উইল, সেক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি আপনার জনগণের একটা সমর্থন প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা পরবর্তী সংশোধনীর ক্ষেত্রে নির্বাচিত পার্লামেন্টের ক্ষেত্রে আমরা ওই 2/3 আপনার মতামতের পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ সংশোধনীর জন্য সেই আর্টিকেলগুলো ফিক্স থাকবে, সেটা আলোচনার ভিত্তিতে ঠিক হবে। যেমন মৌলিক আমাদের অধিকারগুলো, মূল নীতিগুলো, এরকম প্রশ্নে গণভোট হবে। আর কিছু বিষয় যেটা পার্লামেন্ট সংশোধন করতে পারবে, এরকম একটা মতামত আমরা দিচ্ছি। ধন্যবাদ। এইটা আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে অন্যান্য দল এটা সবার সাথে একেবারেই এইখানে টু দ্য পয়েন্ট একমত হতে হবে, এখানে আংশিক বা দ্বিমত নিয়ে সুযোগ নাই, তো সেটা নিয়ে ফার্দার আলোচনার জন্য সুযোগ রাখা হয়েছে। না, এইটা যেহেতু আপনার সাংবিধানিক নাম, বাংলাদেশের যে নাম বাংলাদেশ, মানে অনেক সময় দেখেছি মিডিয়াতে একটি বিভ্রান্তিকর নিউজ যাচ্ছে যে রাষ্ট্রের নাম পরিবর্তন, মূলত সাংবিধানিক নাম। তো সেক্ষেত্রে আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেই প্রস্তাব দিয়েছি সাংবিধানিক নামটা আপনার গণতান্ত্রিক বাংলাদেশ হতে পারে, তবে আগের যে নাম ছিল সেই নাম থাকলেও আমাদের কোনো আপত্তি নাই। আর নির্বাচন কমিশন আমাদের যেটি বলেছেন যে তারা আবারও আমাদের সাথে বসবেন, অন্যান্য দলের সাথে বসবেন এবং তারা জাতীয় ঐক্যমত সৃষ্টির ক্ষেত্রে তারা সর্বাত্মক ভূমিকা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে তারা, আমরা যে প্রস্তাব দিয়েছিলাম যে আপনার জাতীয় সনদ তৈরি করা এবং সেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে, তারা এ ব্যাপারে একমত হয়েছে যে তারা সবার মধ্যে যাতে ঐক্যমত তৈরি হয় এবং আগামীতে আবারও কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সেক্ষেত্রে এই জাতীয় ঐক্যমত কমিশন তারা ভূমিকা রাখবেন। এবং যতটুকু আজকে আমাদের সাথে একমত হয়েছেন, অন্যান্য দলের সাথে একমত হয়েছেন, পরবর্তীতে যদি প্রয়োজন হয় সকল দলকে একসাথে নিয়ে জাতীয় সংলাপের মতন করে আয়োজন করে তারা বসবেন। অর্থাৎ তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের যে দলীয় এজেন্ডা ছিল সেই এজেন্ডার আলোকে আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিয়েছি। বিশেষ করে 2021 সালে গণ অধিকার পরিষদ আমরা আত্মপ্রকাশ করি, তখন আমাদের 21 দফা কর্মসূচি ছিল, সেটার সাথে মিল রেখে কিন্তু আমাদের প্রস্তাবনাগুলো দেওয়া। তবে জাতির বৃহত্তর স্বার্থে যে কোনো ঐক্যমতের ব্যাপারে গণ অধিকার পরিষদ সবসময় ভূমিকা রাখবে এবং আমরা নমনীয়। আমরা মনে করি প্রত্যেকটা দলের মধ্যে, বিশেষ করে যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, আমাদের ভিতরে যদি একতা না থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। যে কারণে ন্যূনতম আমরা যে জায়গাগুলোতে একমত হতে পারি অবশ্যই সেখানে আমাদের একমত হতে হবে এবং যে জায়গাগুলোতে জাতির বৃহত্তর স্বার্থে আসলে একমত হওয়া দরকার, সেখানে যদি গণ অধিকার পরিষদকে কোথাও স্যাক্রিফাইস করা লাগে আমরা সেখানেও ছাড় দিতে রাজি আছি। আমাদের সর্বশেষ কথা হলো আমরা একটি জাতীয় ঐক্য এবং সংহতি চাই এবং সেই জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে আমরা খুবই আন্তরিক। আমরা এই সংস্কার কমিশনকে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করব। তারা আবারও আমাদের সাথে বসবেন, অন্যান্য দলের সাথে বসবেন এবং সর্বশেষ সবাইকে নিয়ে একসাথে বসে একটি জুলাই চার্টার, রিফর্ম চার্টার বা একটি জাতীয় সনদ তারা তৈরি করবেন যেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে। এটা ধরেন যদি ওভারঅল এই সংস্কার কমিশন কিন্তু এই যে 50 নারী আসন ছিল সেটাকে বাড়িয়ে 100 করার আলোচনা করছে এবং ওনাদের প্রস্তাবনায় আরও ছিল যে উচ্চ কক্ষেও 30% নারীর প্রতিনিধিত্ব। ওভারঅল তারা মনে করেছে যে নানান ব্যারিয়ারের কারণে নারীদের সমাজের মেইন স্ট্রিমে আসা হয় নাই কিংবা তারা পিছিয়ে আছে। সো দিস ইজ দ্য হাই টাইম যে আন্দোলনেও নারীদের একটা বড় অংশগ্রহণ ছিল, তাদের পার্টিসিপেশন কিভাবে বাড়ানো যায়। এখন এইখানে আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি অফিস যদি এটা ইমপ্লিমেন্ট করে তাহলে বেসরকারি অফিস তো সেটা ইমপ্লিমেন্ট করবে এবং আলটিমেটলি ধরেন সরকারি অফিসের বসও যদি একজন পুরুষ হয়, তো আমরা প্রত্যেকেই তো ধরেন এখানে যারা আছে কিংবা আমরা যাদের সাথে আলোচনা করেছি প্রত্যেকেরই তো ফ্যামিলি আছে, প্রত্যেকেরই তো পরিবার আছে এবং প্রত্যেক পরিবারই তো মানে নারীরা আপনার সন্তান জন্মদান করে থাকে বা আপনার বিশেষ করে প্রত্যেকেই বাবা কিংবা মা হয়। সো এইখানে তো ডিনাই। আমরা এই বিষয়ে একটু বলি, সেটি হলো আমরা গণ অধিকার পরিষদ সবসময় নারীর ক্ষমতায়নে আমরা বিশ্বাস করি, যে কারণে নারীদেরকে যে পরিমাণ ছুটি দেওয়া হয় এবং যখন নারীরা প্রসূতি থাকেন সেই সময় তাদেরকে যে সময় তারা কাজ করেন আমরা বলেছি যে এই কাজের সময়টা আরও বেশি কমিয়ে আনতে হবে
এবং তাদের মাতৃত্বকালীন ছুটি আরও বাড়াতে হবে। এক্ষেত্রে নারীর কর্মসংস্থানে কোনো সমস্যা হবে না যদি সরকার কোনো আইন তৈরি করে। সে আইন সেটি সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান তো মানতে বাধ্য থাকবে। সুতরাং আমরা নারীর বিপক্ষে না, আমরা নারীর পক্ষেই বলেছি, যাতে করে নারীর সম্মানটা বাড়ে, নারীর যাতে মাতৃত্বকালীন সময়ে কষ্ট না হয়। ছুটি আমরা তার বাড়ানোর কথা বলেছি, কমানোর কথা বলি নাই।